সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম সকলকে দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমিতে। তো আজকে বেসিক্যালি যারা তোমরা এখানে রেলের অ্যাসপিরেন্ট রয়েছো, অর্থাৎ যারা এবছর এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফএসআই কনস্টেবল, টেকনিশিয়ান এই পরীক্ষাগুলোকে যারা দিতে চলেছো, তো তোমরা প্রত্যেকেই জানো যে রেলের পরীক্ষায় কিন্তু জেনারেল সায়েন্সের ফিজিক্স হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। বিশেষ করে গ্রুপ ডিতে কিন্তু একদম ডেপথ কোশ্চেন এসে থাকে আমাদের ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। তো সেরকমই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে তার ডিটেলস, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে তোমাদের এই ইম্পর্টেন্ট সেশনটার মধ্যে। তো স্যার বেসিক্যালি আজকে আমরা প্রধানত যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন অ্যান্ড কেপলারস ল, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে নিউটনের যে মহাকর্ষ সূত্র, যেরকম আমরা গতিবিদ্যার ক্ষেত্রে বা মেকানিক্সের ক্ষেত্রে নিউটনের তিনটে ল পড়ে চলি, তাই না, যে নিউটনস থ্রি লস অফ মোশন। তো তিনটে সূত্র যেখানে পড়তে হয়, ঠিক তার পরের পার্টটাই হচ্ছে কি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ যেখানে আমরা মহাকর্ষ, অভিকর্ষ এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু প্রধানত আলোচনা করে চলবো। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। সেশন শুরু করার আগে প্রত্যেককে বলে দিই, যারা তোমরা এখনো সেশনটাকে রেগুলার ফলো করে চলছো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করে চলছো, তারা কিন্তু কেউই TWS একাডেমি এই অ্যাপটাকে ডাউনলোড করতে ভুলবে না। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে TWS একাডেমি, সেখানে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে এবং ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তাহলে অ্যাপের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিটেলস তোমাদের সেখানে গিয়ে অ্যাভেল করা হয়ে যাবে। তো চলো তাহলে আজকের প্রথম জিনিস থেকে আমরা শুরু করি স্যার। একদম ফার্স্ট যেটা এখানে বলছে যে মহাকর্ষ কি জিনিস, বা খুব ভালো একটি পয়েন্ট এখানে বলা হচ্ছে আমার, মহাকর্ষ মানে কি স্যার? মহাকর্ষ মানে দেখো, মহাকর্ষ মানে হচ্ছে গিয়ে আমরা ধরতে পারি এখানে একটা বল, যেই বলটা বা যেই বলের দ্বারা কোনো বস্তু বা কোনো গ্রহ অন্য কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে বা তার কাছের টানতে থাকে। কি বললাম, পয়েন্ট বোঝা গেল? একদম সহজ হিসেব, ডেপথ ওয়াইজ আমরা পড়বো, মেমনিক্স ওয়েতে আমরা পড়বো, সংজ্ঞা কিন্তু আমরা কেউ মুখস্থ করবো না, জিনিসটাকে ভালো করে বুঝবো। তো তার মানে ধরো আমি হলাম একটা গ্রহ, ঠিক আছে, আর ধরো এখানে রয়েছে আর একটা বস্তু, বা আমি হলাম ধরো একটা বস্তু। তার মানে যে বল দ্বারা আমি এই বস্তুটাকে আমার কাছে টানবো তাকেই বলা হবে আমাদের কি মহাকর্ষ বা গ্র্যাভিটেশনের পার্টটা। তো ডেফিনিশন কি বলছে এখানে, যে এটি হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা যার দ্বারা ভরযুক্ত একটি বস্তু অন্য আরেকটি বস্তুকে নিজের দিকে টানে। অর্থাৎ যেই বল দ্বারা কোনো বস্তু অথবা গ্রহ অন্য কোনো বস্তুকে তার কাছে টানবে তাকেই আমরা কি বলবো, মহাকর্ষ বা গ্র্যাভিটেশন বলে চলবো। ঠিক আছে, যেরকম বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, দেখো উল্কাপিণ্ডটা পৃথিবীর চারপাশে ঘুরে চলছে। তো কেন ঘুরে চলছে? নিশ্চয়ই একটা টান অনুভব করছে, তাই। ওকে, চলো পরেরটায় যাওয়া যাক। এবারে আমরা চলে আসছি হলো কি নিউটনের মহাকর্ষ সূত্র পড়তে, বা যেটাকে বলা হয় নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। আচ্ছা, গ্র্যাভিটেশন সম্বন্ধে ফার্স্ট আমাদের যে পয়েন্টটা জানতে হবে, এটা কিন্তু কোনো বিকর্ষণ বল নয়, এটা কিন্তু অলওয়েজ আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স, অর্থাৎ যাকে আমরা বলি আকর্ষণ বল। এটা সব সময় কি হবে স্যার? এটা কিন্তু সব সময় আমার একটি আকর্ষণ বলের উদাহরণ হবে। আকর্ষণ বল মানে কোনটা স্যার? অ্যাট্রাকটিভ ফোর্স। আকর্ষণ বল মানে কোনটা স্যার? অ্যাট্রাকটিভ ফোর্সের উদাহরণ হবে কিন্তু এই জায়গাটা। এবারে একটা জিনিস বোঝো, ধরো আমি বললাম যে মহাবিশ্বের দুটি বস্তু তারা একে অপরকে নিজের দিকে টানছে, ঠিক আছে। ধরো বললাম যেখানে একটা বস্তুর ভর বা একটি গ্রহের ভর ধরলাম m1, আরেকটি গ্রহের ভর ধরলাম m2, ঠিক আছে। একটি গ্রহের ভর আর এটা হচ্ছে গিয়ে অন্য আরেকটি গ্রহের ভর। এবারে ভালো করে তোমরা প্রত্যেকে পয়েন্টটাকে বোঝার চেষ্টা করো। তো তার মানে আমি দুটো গ্রহ নিলাম, যার মধ্যে একটা গ্রহর ভর দিলাম m1, আরেকটা গ্রহর ভর দিলাম আমি m2, আর দুটো গ্রহ বা প্ল্যানেটের মাঝখানে থাকা দূরত্বটাকে ধরলাম আমি কি স্মল r। এবারে এই দুটো গ্রহের মধ্যে অথবা এই দুটো মহাজাগতিক বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে তাকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল ফোর্স বলে চলি। তো তার মানে এই দুটো বস্তুর মাঝখানে ক্রিয়াশীল আকর্ষণ বলটা, জাস্ট একটু হোল্ড করো একবার,
এই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা কি হবে, কি হবে? এই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল অর্থাৎ গ্রহ 1 এবং গ্রহ 2 এই দুটোর মধ্যে যে আকর্ষণ বলটা আমার কাজ করছে, এই আকর্ষণ বলটা তার সাথে সমানুপাতিক হবে, গ্রহ দুটোর ভরের গুণফলের সাথে আমার সমানুপাতিক হবে। তার মানে স্যার গ্রহ দুটোর ভর হচ্ছে m1 এবং m2, এদের গুণফল করলে কি হয় m1 ইন্টু m2। তার মানে এটার ভ্যালুর সাথে কি হবে, এটার ভ্যালুর সাথে কিন্তু আমার এই আকর্ষণ বলটা সমানুপাতিক হবে। আর এই দুটো গ্রহ অথবা মহাজাগতিক বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা তাদের মধ্যবর্তী দূরত্ব তার বর্গ, মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে আর, তার বর্গ হলো কি আর স্কোয়ার, তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে আমার কি হবে, বর্গের সাথে আমার সমানুপাতিক হবে। ব্যাস স্যার, এই দুটো পয়েন্ট মাথায় রাখো না, ডেফিনিশন কোনো পড়ারই দরকার নেই, জাস্ট তিনটে পয়েন্ট সিরিয়াল ওয়াইজ পড়ো। মহাজাগতিক দুটি বস্তু যার মধ্যে একটার ভর হলো m1, আরেকটার ভর হচ্ছে আমাদের m2, আর তাদের মাঝখানে হওয়া ডিসটেন্স বা দূরত্বটা হচ্ছে r। এবার এই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল যেটা কি হবে, এই বস্তু দুটোর বা মহাজাগতিক বস্তু দুটোর যে ভর তার গুণফলের সাথে আমার সমানুপাতিক হবে, স্যার বসালাম। আর তাদের মধ্যবর্তী দূরত্ব মানে আর, এটার বর্গের সাথে কি হবে বা স্কোয়ারের সাথে আমার কি হবে, ব্যস্তানুপাতিক হবে, স্যার এই যে আমি বসালাম। তার মানে এবারে যদি এই দুটোকে যদি আমি মিলাই তাহলে ফার্দার কি পাবো, ফার্দার পাবো হচ্ছে গিয়ে আমরা যে f প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 বাই r স্কোয়ার, মেলালে আমরা এটাকেই পাবো। এবারে যদি প্রপোর্শন সাইন তুলে আমি একটা ইকুয়াল আনতে চাই, যার জন্য একটা কনস্ট্যান্টের দরকার। কনস্ট্যান্ট মানে কি স্যার, এখানে f ইকুয়াল টু ক্যাপিটাল G ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। তার মানে স্যার এটা কি, এটা হলো কি নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা, ঠিক আছে? যেখানে ক্যাপিটাল G মানে কি স্যার, যেখানে ক্যাপিটাল G মানে হচ্ছে গিয়ে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। যেখানে ক্যাপিটাল G মানে কি, ক্যাপিটাল G মানে হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, বা স্যার যাকে আমরা বলি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। স্যার এটার মানটা কত একটু লিখে দিন, এটার মান হলো 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মানটা, আর এটা হলো কি নিউটনের মহাকর্ষ সূত্রটার গাণিতিক রূপ। মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় নিউমেরিক্যাল, আমি করাবো একটা নিউমেরিক্যাল এরকম আজকেই, ক্লাসের সাথে জুড়ে থাকতে হবে তার জন্য। তো এই যে আমরা নিউমেরিক্যালটাকে এখানে দেখতে পাচ্ছি বা আমরা এখানে এই লটাকে দেখতে পাচ্ছি, এটা থেকেও কিন্তু পরীক্ষায় আমরা বারংবার প্রশ্নগুলোকে তৈরি হতে দেখতে পাই। বোঝা গেল স্যার তাহলে এত পর্যন্ত? চলো নিউটনের মহাকর্ষ সূত্রের পর দেখো এখানে আমার বলছে কি মহাকর্ষীয় ধ্রুবক, ওই যে পড়লাম এইমাত্র আমরা, বলা হচ্ছে কি দুটি একক ভর বিশিষ্ট কণা একক দূরত্বের ব্যবধানে থেকে পরস্পরকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এসআই পদ্ধতিতে এর মান হচ্ছে এটা, সিজিএস এর মান হচ্ছে এটা, আর জি এর মাত্রা, মাত্রা মানে হচ্ছে কি ডিমেনশন যাকে আমরা বলি, যেরকম একক রাশি এবং পরিমাপ পদ্ধতি গিয়ে আমরা পড়ি না যে মাত্রাবিহীন রাশি, মাত্রাবিহীন ভৌত রাশি, যাদের মাত্রা নেই তাদের একক থাকে না, বাট এক্সেপশনও আছে, যেরকম কোণ এবং ঘনকোণ যাদের মাত্রা নেই অথচ একক বর্তমান। তো যাই হোক না কেন এর মাত্রাটা হচ্ছে আমার এই জিনিসটা, ঠিক আছে? এবারে যে জি এর মানটাকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো জি এর মান সিজিএস পদ্ধতিতে আমি লিখে দিয়েছিলাম আগেরটায়, সিজিএস এ হচ্ছে আমার এটা। আর এই জি এর মানটাকে নির্ণয় করেছিলেন যে বিজ্ঞানী, তিনি হচ্ছেন আমাদের সায়েন্টিস্ট হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে? হেনরি ক্যাভেন্ডিশ। এবারে যেটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় যে স্যার এই যে মহাকর্ষ বলটাকে আমরা দেখতে পাই, এই বলটাকে অতিরিক্ত শক্তিশালী না অতিরিক্ত হালকা? দেখো এই বল শক্তিশালী নয়, অত্যন্ত হালকা গোছের একটি বলের উদাহরণ হচ্ছে কি কিন্তু আমাদের এই মহাকর্ষ বলটা। যেরকম দেখবে দুটো পরমাণুর মধ্যে যে বলটা কাজ করে বা ইন্টার নিউক্লিয়ার বা ইন্টার মলিকুলার ফোর্স যাকে আমরা বলি, আন্তঃআণবিক বল যেগুলো, সেগুলো হচ্ছে অত্যন্ত স্ট্রং হয়। বাট এই যে মহাকর্ষ বলটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এ কিন্তু অতটা স্ট্রং নয়, এ কিন্তু আমার অত্যন্ত হালকা একটি বলের উদাহরণ, ঠিক আছে?
তো ইসের পার্টটা আর কি। আর আমরা কেন এটাকে অনুভব করতে পারি, কারণ দেখবে এর যে মানটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক তো হচ্ছে গিয়ে তার মাসের উপরও ডিপেন্ড করে, মাস মানে হচ্ছে গিয়ে ভর। এবারে আমাদের ভর পৃথিবীর তুলনায় এতটাই নগণ্য যে আমরাও কিন্তু এই বলটাকে অনুভব করি অভিকর্ষ হিসেবে, তাই না? চলো নেক্সট, এবারে আমরা চলে আসছি অভিকর্ষ বা গ্র্যাভিটি মানে কি। তো আগেরটায় কি পড়লাম আমরা? আগেরটায় পড়লাম যে এটা ছিল এক ধরনের আকর্ষণ বল, যেই আকর্ষণ বলটা কিন্তু আমার প্রধানত, আচ্ছা দাঁড়া এখানে এটা অন করে দিই, যেই আকর্ষণ বলটা হচ্ছে গিয়ে কিন্তু আমার প্রধানত কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে, তাকে আমরা কি বলছি, বা সেই বলটাকে আমরা কি বলছি? অভিকর্ষ বলছি। বলা হচ্ছে ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী যে বলের দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই বলা হবে আমাদের অভিকর্ষের জায়গাটি। অর্থাৎ পৃথিবী শুধু আমাদেরকেই টানছে, অর্থাৎ আকর্ষণ বল করছে এবং চাইছে যে আমি যাতে তার কেন্দ্রের দিক বরাবর গিয়ে এক্সিস্ট করি বা অবস্থান করি। এই যে বলের মাধ্যমে পৃথিবী আমাকে তার পৃষ্ঠ এবং কেন্দ্রের দিক বরাবর টানলো, এটাকেই বলা হবে আমার কি স্যার? অভিকর্ষ অথবা গ্র্যাভিটির জায়গাটা। ঠিক আছে, যেরকম নেক্সট আমরা পয়েন্টটা দেখবো যে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, তো এই অভিকর্ষ যে বলটাকে আমরা দেখলাম, এই বলের ফলে কি হয় জানো? এই বলের ফলে আমাদের ত্বরণের সৃষ্টি হয় একটি। স্যার ত্বরণ মানে কি জিনিস? ত্বরণ মানে হচ্ছে ওই যে বলছিলাম, ধরো বেসিক্যালি তুমি বাইক চালাচ্ছ, এই যে আজকে ধরো ভ্যালেন্টাইন্স ডে চলছে, এবারে ধরো তোমার কাছে কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু রাস্তায় একটা মেয়ে যাচ্ছে দেখে তুমি বেশ বাইকটাকে একদম জোরে ক্যাচ ফ্যাচ মেরে চালাতে গেলে। তো বেসিক্যালি কি হলো, ধরো তুমি সুস্থ স্বাভাবিকভাবে বাইকটা চালাচ্ছিলে 10 কিলোমিটার/আওয়ার গতিতে, ধরো সাপোজ আর মেয়েটাকে দেখে তোমার বেশি একটুখানি আর কি মানে পুলক জাগলো মনে, পুলক জেগে তুমি কি করলে? বাইকের ভেলোসিটিটাকে বাড়িয়ে দিলে, গতিবেগটাকে বাড়িয়ে দিয়ে করলে হচ্ছে গিয়ে ধরো 20 কিলোমিটার/আওয়ার, এবং তোমার বাইকটা 10 কিলোমিটার/আওয়ার থেকে 20 কিলোমিটার/আওয়ারে যেতে হয়তো সময় নিল 3 মিনিট মতন। তো তার মানে কি, একটা সময়ের সাপেক্ষে বা একটা সময় নিয়ে গাড়ির গতিবেগটাকে তুমি বাড়ালে না? তার মানে ভেলোসিটি তোমার চেঞ্জ হলো না? সে বাড়ুক বা কমুক, 3 মিনিট আগে ভেলোসিটি ছিল আমার 10, 3 মিনিট পরে ভেলোসিটি হচ্ছে আমার 20। তো তার মানে সময়ের রেসপেক্টে বা সময়ের সাপেক্ষে ভেলোসিটি তুমি বাড়ালে, বলবে হ্যাঁ স্যার বাড়িয়ে দিয়েছি। তো তার মানে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? বেগ বৃদ্ধির হারকে কিন্তু আমরা প্রত্যেকে এখানে ত্বরণ অথবা অ্যাক্সিলারেশন বলে চলি। আর যদি কমে যায় তখন তাকে বলা হয় মন্দন বা রিটার্ডেশন, তাই না? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তুমি খুব জোরে গাড়ি চালাচ্ছ, সামনে লাল সিগন্যাল, তোমার গাড়ির গতিবেগ হচ্ছে গিয়ে 50 কিলোমিটার/আওয়ার, লাল সিগন্যাল দেখে তুমি গাড়িটাকে এনে একদম পজ করে থামিয়ে দিলে বাইকটাকে, তাই না? তো যখনই তুমি এসে থামাচ্ছ বাইকটাকে রে ভাই, তখন তোমার ভেলোসিটি হয়ে যাচ্ছে 0। তার মানে টাইমের রেসপেক্টে বা সময়ের সাপেক্ষে ভেলোসিটির মানটা কিন্তু আমার কমে গেল। তো এই যে কমলো স্যার, তাকে আমরা কি বলবো? রিটার্ডেশন বা মন্দন বলে চলবো। ঠিক আছে, বাইক ফাইক চালাই না আমরা সকলে, স্যার ক্লাচটাকে ধরে মানে গিয়ারটাকে দিয়ে তারপর ক্লাচের দানে ছাড়বো, ক্লাচের দানে ছাড়ার পর ধীরে ধীরে আমি ওখানে আর কি ইসেটা দেবো ভেলোসিটিটা বাড়ানোর জন্য, তাই না? অ্যাক্সেলারেটরটাকে দেবো, তো এভাবে ভেলোসিটি আমার বাড়বে আর কি। তো যাই হোক না কেন, যে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে আমার যে ত্বরণের সৃষ্টি হয়, আবার বললাম অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তুর মধ্যে যে ত্বরণের সৃষ্টি হয় তাকেই আমরা কি বলবো স্যার? অভিকর্ষজ ত্বরণ বলে চলবো। ঠিক আছে, তাকেই বলা হবে আমাদের অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হয় স্মল জি দিয়ে। ঠিক আছে, আর এখানে স্মল জি মানে তোমরা প্রত্যেকে লিখে নাও ক্যাপিটাল জি ইন্টু এম বাই আর স্কোয়ার। এটা স্যার কার কার মধ্যে সম্পর্ক? এটা হচ্ছে গিয়ে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক, ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক হচ্ছে কিন্তু আমার এই পার্টিকুলার জায়গাটায়।
স্যার যেখানে আমি স্মল জি কে কি বলছেন, স্মল জি হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এইমাত্র আমরা পড়লাম। স্মল জি কোনটা স্যার, স্মল জি মানে হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আচ্ছা, উল্টো দিকে যে আমরা এখানে ক্যাপিটাল জিটাকে দেখতে পাচ্ছি, ক্যাপিটাল জি মানে কোনটা স্যার, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক যেটাকে আমরা বললাম। আচ্ছা, এম মানে হচ্ছে গিয়ে মাস অফ আর্থ বা মাস অফ প্ল্যানেট, যাই ধরো না কেন, আমরা যেহেতু আর্থের ক্ষেত্রে নিউমেরিক্যাল গুলো করি তাই মাস অফ আর্থই আমরা এখানে ধরে নিতে পারি। তাহলে এটা হচ্ছে গিয়ে মাস অফ আর্থ বা পৃথিবীর ভর, আর এই আর্থটাকে আমরা কি বলি, রেডিয়াস অফ আর্থ বা পৃথিবীর ব্যাসার্ধ। রেডিয়াস অফ আর্থ বা এটাকেই আমরা বলি পৃথিবীর ব্যাসার্ধের জায়গাটি। ঠিক আছে, তো তাহলে স্মল জি আর ক্যাপিটাল জি। স্মল জি মানে কি স্যার, স্মল জি মানে হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, আর ক্যাপিটাল জি মানে হচ্ছে গিয়ে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। রিলেশনটা কি, স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ইনটু এম বাই আর স্কয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার ইকুয়েশনের জায়গাটাও আমরা দেখে নিলাম। ঠিক আছে স্যার, পরেরটায় যাচ্ছি। এবারে বলা হচ্ছে অভিকর্ষজ যে ত্বরণটার কথা আপনি বলছেন, এই অভিকর্ষজ ত্বরণের মানে আমার ঠিক কিরকম পরিবর্তন আসতে পারে একটু বোঝান তো দেখি। দেখো এখানে গল্পটা বোঝো সকলে, দেখবে ধরো আমি বলি যে পৃথিবীর শেপটা কি হয়, পৃথিবীর শেপটা হচ্ছে কি আমাদের মানে পুরোপুরি গোল হয় না, জাস্ট এরকম হয়ে থাকে, একটা এরকম হয়ে থাকে না, স্পিয়ার টাইপের এরকম হয়ে থাকে পৃথিবী। মাঝখান দিয়ে কে যাচ্ছে স্যার, মাঝখান দিয়ে যাচ্ছে হলো আমাদের ইকুয়েটর। ইকুয়েটর মানে কি স্যার, ইকুয়েটর মানে হচ্ছে কি বাংলায় বলা হয় নিরক্ষরেখা। বাদ বাকি ডিটেলস তোমরা জিওগ্রাফি থেকে দেখে নিও। ঠিক আছে, এবারে দেখো ভালো করে পয়েন্টটা বোঝো। তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে কি স্যার, আগেরটায় আমরা কি দেখলাম, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন করতে গিয়ে আমরা কি দেখলাম যে স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ইনটু এম বাই আর স্কোয়ার। তো তার মানে স্মল জি আর আর এই দুটোর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখা যাচ্ছে কি যাচ্ছে না, বলবে হ্যাঁ স্যার, এই দুটোর মধ্যে তো আমরা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনটাকে দেখতে পাচ্ছি, যে জি মানে কি, জি প্রপোর্শনাল টু 1/r² হচ্ছে। তার মানে সহজ ভাষায় বলতে গেলে স্যার, যদি আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণের মানটা বাড়ে তাহলে ব্যাসার্ধটা কমবে, যদি এটার মানটা আমার বেড়ে যায় তাহলে ব্যাসার্ধটা কমে যাবে। সহজ ভাষায় ব্যাসার্ধ কমলে জি এর মানটা বাড়বে, আর ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে জি এর মানটা আমার কি হবে, কমে যাবে। কারণ স্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক মানেই এতদিন আমরা কি পড়েছি, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানেই হলো একটা বাড়লে একটা কমে। তার মানে এই রিলেশন থেকে আমরা বুঝতে পারলাম যে জি যদি বাড়ে মানে আর যদি কমে যায় জি তাহলে বাড়বে, আর যদি বেড়ে যায় তাহলে জি তাহলে আবার কমে যাবে। বলবে হ্যাঁ স্যার, অবভিয়াসলি বুঝে নিলাম। এবারে বলো এই যে ইকুয়েটর, এই ইকুয়েটরের ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধের মানটা সব থেকে বেশি হয় না, বলবে হ্যাঁ অবভিয়াসলি। তার মানে যদি ব্যাসার্ধের মানটা আমার এখানে বেড়ে যায় জি এর মানটা কি হবে স্যার, কমবে না, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে তাই। তার জন্য বলা হয় যদি অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সব থেকে কম, জি এর মান সব থেকে কম হচ্ছে গিয়ে নিরক্ষরেখায়। জি এর মান সব থেকে কম হলো কোথায় স্যার, সব থেকে কম হলো ইকুয়েটর বা নিরক্ষরেখাতে। এবারে স্যার যত আমি ইকুয়েটর থেকে নর্থ পোলের দিকে যাব বা যত আমি ইকুয়েটর থেকে সাউথ পোলের দিকে যাব, তখন এখানে ব্যাসার্ধটা আমার ধীরে ধীরে কমবে না, বলবে হ্যাঁ স্যার। ইকুয়েটরে আমার যতটা পরিমাণ না ব্যাসার্ধ বা রেডিয়াসটা ছিল, যদি আমি ধীরে ধীরে নামি ল্যাটিটিউড বরাবর, যদি আমি ধীরে ধীরে নিচের দিকে নামি এবং পোলের দিকে যাই, তাহলে কি হবে, আমাদের যে ব্যাসার্ধটা সেটা ধীরে ধীরে কমবে না। ব্যাসার্ধ এতটা ছিল, কমতে 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 এতটা আসবে না। তার মানে ব্যাসার্ধ যদি কমে জি এর মানটা কি হবে, বাড়বে। কারণ স্যার আপনি কি বললেন, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ইকুয়েটর বা নিরক্ষরেখায় কি হয়, জি এর মান বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এটা আমার কি হয়, সব থেকে তারা কম হয়ে থাকে, সব থেকে কম হয়ে থাকে। এটা এটা কখন গিয়ে বাড়বে বা আকর্ষণ বল বা অ্যাক্সিলারেশনের মানটা আমার কখন গিয়ে বাড়বে বা আকর্ষণ বলটা কখন বাড়বে, যত আমি ইকুয়েটর থেকে দুটো মেরুর দিকে যাব তত আমার কি হবে, তত কিন্তু আমার জি এর মানটা বাড়বে। জি এর মান
বাড়বে, আর এখানেও স্যার কি হবে, এখানেও স্যার কিন্তু তত আমার জি এর মান বাড়বে, ততই কিন্তু আমার জি এর মানটা এখানেও বাড়বে। ঠিক আছে, ডান। তাহলে এত পর্যন্ত তাহলে জি এর মান বাড়বে, জি এর মান বাড়বে, আর এখানে জি এর মানটা কিন্তু কম থাকবে। তাহলে এত পর্যন্ত আশা করি সকলের কনসেপ্ট ক্লিয়ার হলো, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট ইকুয়েশনটা মাথায় রেখে দাও যে জি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এবারে আর এর মান বাড়লে জি এরটা কমবে, আর এর মান কমলে জি এরটা বাড়বে। এবারে এটা তোমার ভিজুয়াল কনসেপ্ট, আর কমছে তার মানে জি বাড়বে। তাহলে পৃথিবীর মাঝখানে ইকুয়েটর বা নিরক্ষরেখায় জি এর মান হচ্ছে সব থেকে কম, বাট যত আমরা ইকুয়েটর থেকে পোলের দিকে যেতে থাকবো তত জি এর মানটা আমার কি হবে স্যার, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর স্যার যদি আমি এখানে বলি মাঝখানে ধরো রাখলাম হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ মানে যেখানে আমরা দাঁড়িয়ে থাকি, গ্রাউন্ড, মাঠে ঘাটে খেলি না, সেই ভূপৃষ্ঠ। এবারে ভূপৃষ্ঠ থেকে আমি হাইট বরাবর উঠলাম, আবার ধরো ভূপৃষ্ঠ থেকে আমি নিচ বরাবর গেলাম, তার মানে ভূপৃষ্ঠে কি হয়, ভূপৃষ্ঠে কিন্তু জি এর মান সর্বাধিক, ভূপৃষ্ঠে জি সর্বাধিক। এবারে ভূপৃষ্ঠ থেকে তুমি যতই ওপরের দিক বরাবর ওঠো না কেন, অথবা যতই তুমি নিচের দিক বরাবর নামো না কেন, তত কি হবে, তত কিন্তু স্যার জি কমতে থাকবে, জি এর মানটা তত আমার কমতে থাকবে, জি এর মান কমতে থাকে। এখানে স্যার কিন্তু জি এর মান কমতে থাকে। তাহলে বোঝা গেল এত পর্যন্ত সকলে যে জি এর মান কোথায় কিভাবে আমার পরিবর্তিত হয়। জাস্ট এখানে আমি ডিটেলসের জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। বলো, তাহলে আশা করি এত পর্যন্ত পয়েন্ট সকলেরই কিন্তু ক্লিয়ার হলো। আশা করি এত পর্যন্ত যতটা পড়ালাম তত পর্যন্ত কারোর কোনো জায়গাতে কোনো কোয়েরিজ আর থাকার কথা নয়। ঠিক আছে, আর জি এর মান কোথায় জিরো হয়, পৃথিবীর কেন্দ্রে। এই পয়েন্টটাও লিখে নাও একটু হাইলাইট করে, পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা হয়ে যায় শূন্য, জি ইকুয়াল টু জিরো। কোথায় হয় স্যার, পৃথিবীর কেন্দ্রে হয় এটা। ঠিক আছে, চলো পরেরটায় যাওয়া যাক। এই যে এরকম এখানে উপগোলাকার ভূপৃষ্ঠের প্রভাব, যে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম তাই জি এর মানটা বেশি, আর নিরক্ষীয় অঞ্চলের দূরত্বটা বেশি তাই জি এর মানটা আমার কম হয়ে থাকে। এখানে আমি যেটা বোঝালাম সেটাই এখানে লিখে দেওয়া আছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে স্ফিয়ার অফ আর্থের জন্য হয়ে থাকে। এবারে উচ্চতার সঙ্গে পরিবর্তন আর গভীরতার সঙ্গে পরিবর্তন, এই পয়েন্টটাকে আমাদের একটুখানি দেখতে হবে স্যার কি বোঝাতে চাইছে এখানে ব্যাপারটা। মানে ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা হচ্ছে গিয়ে এইচ, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর। ঠিক আছে, এখানে আর এর জায়গায় আমরা উচ্চতা বলেছে তো এইচও ধরে নিতে পারি এখানে। ঠিক আছে, চলো হাইট এখানে এইচটা ধরে নি, চলো ওকে ওকে ওকে। আরেকটা বলছে এখানে গভীরতার সঙ্গে পরিবর্তন, বা যেটাকে আমরা বলছি হচ্ছে কি ডি এর জায়গাটা। তো তাহলে এখানে ফার্স্ট উচ্চতার সাথে আমার জি এর মানটা কিভাবে পরিবর্তিত হয়। ধরো আমি বললাম যে পৃথিবীর সারফেসে একটা বস্তুর জি এর মানটা হচ্ছে ধরলাম জি, এটা হচ্ছে গিয়ে প্রকৃত অভিকর্ষজ ত্বরণ। যদি আমি লিখি এখানে, আমি যদি এখানে তোমাদের প্রত্যেককে লিখে দেই যে, আমি যদি এখানে লিখি যে প্রকৃত অভিকর্ষজ ত্বরণ, কি করে বের করতে হয় ইকুয়েশন গুলো ইম্পর্টেন্ট, ইকুয়াল টু জি। আর যদি ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা হয় এইচ, তাহলে সেক্ষেত্রে যে আপাত অভিকর্ষজ ত্বরণটা হবে, বা যাকে আমরা বলি দ্য অ্যাপারেন্ট গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এটাকে প্রকাশ করা হবে কি দিয়ে, জি প্রাইম দিয়ে। আর স্যার জি প্রাইমের ভ্যালুটা এখানে কি হবে, জি প্রাইমের ভ্যালুটা এখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে আমাদের জি ইন্টু 1 মাইনাস 2 ইন্টু এইচ বাই আর ই। তাহলে এখানে আর ই মানেটা কি, এখানে আর ই মানে হলো পৃথিবীর ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দা।
ঠিক আছে। তো তাহলে যদি কোনো বস্তু পৃথিবীর সারফেস থেকে এই উচ্চতায় অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তার আপাত অভিকর্ষজ ত্বরণ বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে কিন্তু এই জায়গাটা, ঠিক আছে। আপাত জায়গাটা হচ্ছে গিয়ে কিন্তু আমার এই জায়গাটা। তাহলে জি মাইনাস 2 ইন্টু এইচ, 1 মাইনাস 2 ইন্টু এইচ বাই রেডিয়াস অফ দ্য আর্থ হয়ে যাবে। এবারে স্যার যদি আমরা ধরে নিই এখানে যে ভূপৃষ্ঠ থেকে গভীরতার সঙ্গে পরিবর্তনটা দেখতে হবে, ভূপৃষ্ঠ থেকে বস্তুর গভীরতা ধরলাম আমি হচ্ছে গিয়ে ডি, ভূপৃষ্ঠ থেকে বস্তুর গভীরতাকে ধরলাম আমি ডি। তাহলে স্যার এখানে প্রকৃত অভিকর্ষজ ত্বরণ হচ্ছে ক্যাপিটাল স্মল জি, প্রকৃত অভিকর্ষজ ত্বরণ এটা হলো আমাদের স্মল জি। এবারে বস্তুটার অবস্থানটা কোথায়, ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় কিন্তু বস্তুটা আমার এক্সিস্ট করছে। তো তার মানে এখানে আপাত অভিকর্ষজ ত্বরণ কত হবে একটু বলে দিন স্যার। তাহলে আপাত অভিকর্ষজ ত্বরণ বের করার ফর্মুলাটা একটু আমরা লিখে নিই। আপাত অভিকর্ষজ ত্বরণ বের করার ফর্মুলা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি ইন্টু আর ই। ঠিক আছে, চলো আশা করি পয়েন্ট এখানে এত পর্যন্ত সকলের ক্লিয়ার হলো। এই জায়গাগুলো একটুখানি প্রত্যেকে ঠিকঠাক করে নাও, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় আমাদের অনেক 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 ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল গুলো কিন্তু জানতে চাওয়া হয়। ঠিক আছে, চলো বোঝা গেল। তাহলে এত পর্যন্ত এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে নাও বা প্রত্যেকে লিখে নাও। এই টাইপের নিউমেরিক্যাল গুলো কিন্তু এই টাইপের জিনিসগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে আপাত ওজনটা কিভাবে, আপাত ওজন মানে প্রকৃত সরি মানে আপাত, এখানে আপাত অভিকর্ষজ ত্বরণ মানে কি, আপাত অভিকর্ষজ ত্বরণ মানে হলো অ্যাকচুয়াল অভিকর্ষজ ত্বরণের থেকে মানটা আমার কত কমলো বা বাড়লো সেটা বলবো আমরা কি করে, জাস্ট ইকুয়েশন গুলোর সাহায্যে। তো জি প্রাইম মানে হলো আপাত অভিকর্ষজ ত্বরণ, আর এখানেও কিন্তু উচ্চতার সাথে পরিবর্তনের জন্য ত্বরণটা কি হতে পারে। ঠিক আছে, এবারে আমরা দেখছি পৃথিবীর আহ্নিক গতির প্রভাব। আহ্নিক গতি মানে হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি রোটেশনাল মোশন বা রোটেশনাল স্পিড অফ দ্য আর্থ, তাই না। এটাকে আমরা স্যার কি দেখবো এখানে, এখানে আমরা দেখবো হলো রোটেশনাল স্পিড অফ আর্থ, রোটেশনাল স্পিড অফ আর্থ। ঠিক আছে, এবারে দেখো পৃথিবীর আহ্নিক গতির পরিমাণটা আমার যত বাড়বে আমার কিন্তু জি এর মানটা ঠিক তত কমতে থাকবে। কি বললাম পয়েন্ট আবার ভালো করে বোঝো। আহ্নিক গতি মানে নিজের অক্ষের চারপাশে ঘোরা পৃথিবীর, যাকে আমরা আহ্নিক গতি বা রোটেশনাল স্পিড অফ আর্থ বলছি, এটার সাথে কি হবে, জি এর মানটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। অর্থাৎ গতির পরিমাণ তুমি যত বাড়াবে জি এর পরিমাণটা কি হবে আমার তত কমবে, অথবা গতিটাকে তুমি যত কমাবে জি এর পরিমাণটা কি হবে তত কিন্তু এটা আমার এখানে বাড়তে থাকবে। বোঝা গেল পয়েন্ট এত পর্যন্ত সকলের। তো তাহলে স্যার এই আহ্নিক গতির প্রভাবে আমরা প্রত্যেকে যে ইকুয়েশনটা দেখে থাকি নিউটনস লস অফ মানে অ্যাপারেন্ট গ্র্যাভিটেশনাল যে ইকুয়েশন, সেটা একটু কি হবে বলে দেন। তো তার মানে সেটার ইকুয়েশনটা লিখে নাও যে আহ্নিক গতির প্রভাবে আপাত অভিকর্ষজ ত্বরণ, আহ্নিক গতির প্রভাবে আপাত অভিকর্ষজ ত্বরণ এর মানটা কি হবে স্যার, জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা, জি মাইনাস রেডিয়াস অফ দ্য আর্থ ওমেগা স্কোয়ার কস ল্যামডা। এটা হচ্ছে গিয়ে কি হবে স্যার, এটা হচ্ছে গিয়ে আমার সম্পূর্ণ ইকুয়েশনটা।
অর্থাৎ আহ্নিক গতির ক্ষেত্রে আপাত অভিকর্ষজ ত্বরণ কিরূপ পরিবর্তিত হয় সেটা বের করার জন্য কিন্তু আমরা এই ফর্মুলাটাকে প্রত্যেকে এখানে ব্যবহার করে থাকি। চলো আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি একবার, তোমরা কিন্তু প্রত্যেকে ভ্যালিড পয়েন্টটাকে এখানে লিখে নাও। ঠিক আছে, ডান। এবারে স্যার ওমেগা মানে কি? ফার্স্টে তো আমাদের এবারে চেনা পরিচিতিটা বাড়াতে হবে। স্যার ওমেগা মানে হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার স্পিড। ওমেগা মানে হলো আমাদের অ্যাঙ্গুলার স্পিড। ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে কি, যে আমরা ল্যাটিটিউডটাকে দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে কি ল্যাটিটিউড, এটা হলো কি ল্যাটিটিউড। ল্যাটিটিউড আর নিরক্ষরেখার মাঝখানে আমার যেই অ্যাঙ্গেলটা তৈরি হতে হয়, ঠিক আছে, ল্যাটিটিউড এবং নিরক্ষরেখার মাঝে বা ইকুয়েটরের মাঝে আমরা যে অ্যাঙ্গেলটাকে তৈরি হতে দেখি, তো তার মানে এখানে বলা যায় যে অ্যাঙ্গেল বিটুইন, এখানে বলা যায় যে অ্যাঙ্গেল বিটুইন ল্যাটিটিউড অ্যান্ড ইকুয়েটর। তাহলে স্যার এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে কি ল্যামডার পার্টটা, আর ই মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। আগেরটাই আমরা কিন্তু সকলে এখানে জেনে গিয়েছি। এবারে স্যার ধরুন আমাকে বলা হলো যে পোলের ক্ষেত্রে এই ল্যামডার মানটা কত হবে বলুন তো। স্যার পোল মানে হচ্ছে এটা, ইকুয়েটর মানে হচ্ছে এটা, তাহলে পোল আর ইকুয়েটরের মাঝখানে আমার অ্যাঙ্গেল কত তৈরি হলো? 90 ডিগ্রি। তার মানে স্যার ল্যামডার ভ্যালুটা এখানে কত? 90 ডিগ্রি। তো তার মানে ল্যামডা, ল্যামডা যদি আমার 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কস ল্যামডার ভ্যালু কত? কস ল্যামডা মানে হচ্ছে গিয়ে স্যার কস 90, আর কস 90 এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার 0। ঠিক আছে, আর যদি এখানে আমি সম্পূর্ণ জিরোটাকে বসাই তাহলে পুরোটা 0 হবে, আর আপাত অভিকর্ষজ ত্বরণ ইকুয়াল টু প্রকৃত অভিকর্ষজ ত্বরণ হয়ে যাবে। তার মানে এই রোটেশনাল স্পিড এ কিন্তু আমার পোলে থাকা অভিকর্ষজ ত্বরণের মধ্যে কোনো রকম এফেক্ট ফেলতেই পারে না। ঠিক আছে, আর যদি স্যার আপনি ইকুয়েটরের ক্ষেত্রে দেখেন, তাহলে ইকুয়েটরের ক্ষেত্রে আমার থিটার মানটা কত হবে? 0 ডিগ্রি হবে, কারণ অ্যাঙ্গেল বিটুইন ইকুয়েটর এন্ড ইকুয়েটর। তাহলে সেখানে আমার কি হবে? সেখানে আমার থিটার মানটা সেখানে আমার ল্যামডার মানটা হয়ে যাবে 0 ডিগ্রি। তো তার মানে যদি আমি এখানে প্রত্যেকে একবার কস ল্যামডাকে বসাই, তাহলে কস 0 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে আমার 1। তার মানে ভ্যালুটা এখানে কিছু না কিছু হলেও আমার কমছে। তার মানে সঠিকভাবে যদি আমরা বলি যে পৃথিবীর আহ্নিক গতির প্রভাবে পোল অঞ্চলে বা মেরু অঞ্চলে কিন্তু আপাত অভিকর্ষজ ত্বরণের কোনো রকম পরিবর্তন হয় না, কারণ আপাত অভিকর্ষজ ত্বরণ ইকুয়াল টু আমার কি হয়? প্রকৃত অভিকর্ষজ ত্বরণ হয়ে থাকে। তো তার মানে অ্যাট পোল অর্থাৎ মেরু অঞ্চলের ক্ষেত্রে জি ইকুয়াল টু কি হয়? জি প্রাইম হয়ে থাকে। বাট অ্যাট ইকুয়েটর অর্থাৎ পোল থেকে ইকুয়েটর যেখানে জি প্রাইমের মানটা কি হবে? জি প্রাইমের মান কিন্তু কমতে থাকবে। বোঝা গেল তাহলে কেন? কারণ কেনটা বুঝবে তুমি এখানে ল্যামডার ভ্যালুটাকে পুট ডাউন করলে কিন্তু এটার অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকেও কিন্তু পরীক্ষায় বা গ্রুপ দিতে আমরা অনেক অঙ্ক আসতে দেখেছি, দেয় এখান থেকে করতে। ঠিক আছে, তাহলে এখান থেকে কনসেপ্টও আমাদের দিতে পারে। তাহলে আহ্নিক গতি যত বাড়বে জি এর মান তত কমবে, আহ্নিক গতি যত কমবে জি এর মান তত বাড়বে। তার মানে একটা অপরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর আহ্নিক গতির প্রভাবে কোনো জায়গার আপাত অভিকর্ষজ ত্বরণ বা অ্যাপারেন্ট গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলা হচ্ছে আমার এটা, যেখানে আর ই মানে হচ্ছে রেডিয়াস অফ আর্থ, ওমেগা মানে হলো অ্যাঙ্গুলার স্পিড, ল্যামডা মানে হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন ল্যাটিটিউড অ্যান্ড ইকুয়েটর। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইকুয়েটর, এটা হলো একটা ল্যাটিটিউড। এই দুটোর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আমরা এখানে তৈরি করলাম সেটাকে বলা হচ্ছে এখানে ল্যামডা। এবারে দেখে নাও পোলার রিজিয়ন মানে কি হবে? অ্যাট পোল মানে কি? এটা যদি ইকুয়েটর হয়, এটা যদি পোল হয়, তাহলে দুটোর মাঝখানে অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি। তার জন্য ল্যামডার ভ্যালু তুমি 90 বসাও, cos 90 হয়ে যাচ্ছে 0, এই মানটা পুরো হয়ে যাবে 0। তার মানে জি প্রাইম ইকুয়াল টু জি। কোনো রকম চেঞ্জেস কিন্তু এখানে আর হতে আমরা কেউ দেখবো না। তো একেবারে নতুন কনসেপ্ট এটা। তো
তো আশা করি প্রত্যেকের এখানে আমি সব ক্লিয়ার করাতে পারলাম, ঠিক আছে? বলো এত পর্যন্ত সকলের ক্লিয়ার হলো নাকি আমাকে একটু জানিও কিন্তু। আচ্ছা, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে ভিডিওর নিচে কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে এটা সরিয়ে দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে তোমরা পয়েন্টটা। মিডিয়া সোর্সটাকে সরাই। চলো দেখো এবারে ক্লিয়ার তো প্রত্যেকের? বলে ডান স্যার, চলো পরেরটায় যাওয়া যাক। আচ্ছা, তো পরেরটায় যাওয়ার আগে জাস্ট প্রত্যেকের কাছে একটা ইনফরমেশন নিয়ে এসেছি আমরা TWS এর তরফ থেকে, যে আমাদের পরবর্তী সপ্তাহ থেকে বা কাল থেকেই কিন্তু, অর্থাৎ মোটামুটি 14-15 তারিখ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2। অর্থাৎ এবছর 2026-এ আমাদের এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, আরপিএফ, এসআই কনস্টেবলের যে ভ্যাকেন্সিগুলো আসছে, সেই প্রত্যেকটা ভ্যাকেন্সিতে বা সেই প্রত্যেকটা ভ্যাকেন্সিকে যারা লক্ষ্য করে এগিয়ে চলছো তাদের জন্য কিন্তু আমরা TWS এর তরফ থেকে নিয়ে এসেছি এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ। যেই ব্যাচে কি হবে, সম্পূর্ণ নতুনভাবে প্রথম থেকে বেসিক থেকে ধরে ধরে সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাচ্ছ, আর লাইভ পাচ্ছ, প্লাস লাইভ স্টাডি তোমরা রেকর্ডেড ভার্সনটাও কিন্তু পেয়ে যাচ্ছ। ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 1 বছরের জন্য, এবং কোর্সটাকে শেষ করানো হবে আমার সম্পূর্ণ 4 মাসের মধ্যে, ঠিক আছে? তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অ্যাপের থেকে নিয়ে নিতে পারো, অথবা আমাদের অফিসিয়াল নাম্বারে যদি কোনো কোয়েরি থেকে থাকে সেখানেও কিন্তু তোমরা সকলে এখানে জানাতে পারো। নেক্সট আমার এখানে বলা হচ্ছে, দেখো দুটো পয়েন্টের মধ্যে আমি পার্থক্য জানবো এখন। একটাকে বলা হয় ভর অথবা মাস, আরেকটাকে আমরা বলছি হলো কি ভার অথবা ওয়েট। তো তাহলে স্যার ভর অথবা মাস মানে কি জিনিস একটু দেখিনি আমরা। বলা হচ্ছে যে কোনো বস্তুর মধ্যে কতটা পরিমাণ জড় পদার্থ আছে সেই পরিমাণটাকে আমরা কি বলবো স্যার, ভর বলে চলবো। ভর আর ওয়েট কিন্তু সেম নয়, ভরের একক হচ্ছে কি কেজি, বাট ওয়েটের একক কিন্তু কেজি নয়, ঠিক আছে? ওয়েট মানে হলো সেটা ওয়ান টাইপ অফ ফোর্সের এক্সাম্পল, বল। ওয়েট বা ওজন মানে হচ্ছে একটা বলের উদাহরণ। তো যাই হোক না কেন, ভর মানে আমরা কি দেখবো, যে কোনো বস্তুর মধ্যে কতটা পরিমাণ জড় পদার্থ রয়েছে সেই পরিমাণটাকে বলা হবে কি স্যার, তার মাস অথবা ভর, ঠিক আছে? ভর যে কোনো পদার্থের মৌলিক ধর্ম, এটা হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ এর শুধুমাত্র মান আছে কিন্তু কোনো রকম দিক নেই। এসআই স্বীকৃত 7টা স্কেলার রাশির মধ্যে এটি একটি। আর ভরের মাত্রাটা আমার কি স্যার, এম। এবারে আসছি আমরা ভার পড়তে। ভার মানে কি জিনিস বা ওয়েট মানে কি জিনিস, অর্থাৎ মাস যুক্ত কোনো বস্তু বা ভর যুক্ত কোনো বস্তুকে যে বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, এবং যেই টানের ফলে বা যেই বল প্রয়োগের ফলে সেই বস্তুর মধ্যে আমার একটি ত্বরণের সৃষ্টি হচ্ছে, তাহলে ত্বরণ আর বস্তুর ভর এই দুয়ের গুণফলকে আমরা প্রত্যেকে এখানে কি নাম দেব, ভার অথবা ওয়েট কিন্তু নাম দিয়ে দেব। তার মানে স্যার যদি আমি বোঝান ব্যাপারটা কি হচ্ছে, যে স্যার ওয়েট মানে কি, ওয়েট মানে কি, ওয়েট মানে হলো বস্তুর ভর ইনটু সেই বস্তুর মধ্যে অ্যাপ্লিকেবল হওয়া অভিকর্ষজ ত্বরণটা, তাই না? তাহলে ভর হচ্ছে এম, এটা হচ্ছে জি, তাহলে W ইকুয়াল টু mg। স্যার এই জিনিসটা তো আগেও একবার পড়েছিলাম, যখন স্যার পড়েছিলাম ফোর্স অথবা বল। ফোর্স বা বল মানে কি জিনিস, ফোর্স বা বল মানে হলো মাস ইনটু ত্বরণ বা অ্যাক্সিলারেশন, ভর ইনটু ত্বরণ। তার মানে এফ এর মানে আমরা কি লিখছিলাম, এম ইনটু এ। তো বেসিক্যালি ওয়েট কি হবে, ওয়েট হচ্ছে কি ওয়ান টাইপ অফ ফোর্সের এক্সাম্পল হবে। ওয়েট ওয়ান টাইপ অফ ফোর্সের এক্সাম্পল হয়। ওয়েট মানে হলো একটি স্পর্শজনিত বলের উদাহরণ। ওয়েটটা কিন্তু একটি স্পর্শজনিত বলের উদাহরণ। এই যে আমরা বলি না যে স্যার চাঁদে গেলে আমাদের ওয়েট কমে যায়, তার মানে কি এই তো নয় যে পৃথিবী থেকে আমি আমার দুটো হাত আর দুটো পা কেটে তারপর চাঁদে ঘুরতে যাই, গিয়ে সেখানে বলি আমার ওজন কমে গেছে, ওজন কমে গেছে, ওজন কমে গেছে। বা যারা আমাদের এখানে মোটা ফোটা হয় না, যারা একটু হেভি ওয়েটেড হন, তারা জিম টিম করেন, বা অনেকে হচ্ছে গিয়ে দেখবে ডায়েটিং করে, তো বেসিক্যালি তারাও যখন আর কি ভাবছে যে চাঁদে গেলেই যদি ওজন কমে যায় তাহলে তো মেদ ফেদ সব কেটেই ফাঁদ দিয়ে দিতে পারি, তো সেটা আদৌ হয় না। আসলে বেসিক্যালি কি হয়, ভর যেটা, মাস যেটা, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে আমার যতটা পরিমাণ জড় পদার্থ বর্তমান, সেই মাসটা কিন্তু আমার ফিক্সড হয়। চাঁদেও যা মাস, পৃথিবীতেও সেম মাস, বৃহস্পতিতে ঘুরতে গেল সেম মাস, সূর্যে ঘুরতে গেল সেম মাস, মহাশূন্যে ভেসে বেড়ালো সেম মাস, ওকে, বা পৃথিবীর গভীরতায় গেল মাস আমার সেম।
মাস হচ্ছে আনচেঞ্জেবল প্রপার্টি, বাট স্যার চেঞ্জ হয় কোনটা? এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা। অর্থাৎ পৃথিবীতে জি এর মানের তুলনায় চাঁদের জি এর মানটা কি হয়? 1/6 হয়ে যায়। পৃথিবীতে যদি আমরা অভিকর্ষজ ত্বরণটাকে 1/6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেটা কি হবে? চাঁদের অভিকর্ষজ ত্বরণ হবে। তো চাঁদে কি হয়? অভিকর্ষজ ত্বরণের মানটা কমে যায়, যার ফলে স্যার কি হবে? ওয়েটটাও আমার কমে যাবে। এই তো গল্প, এই তো পড়ার বিষয়। আর কি আছে হাতি ঘোড়া এখানে, বলো আমাকে। ঠিক আছে, তাহলে ওয়েট মানে হলো স্পর্শজনিত বল, আর যেহেতু ওয়েটটা ডিপেন্ড করে কার উপর? অভিকর্ষজ ত্বরণটার উপর। তাই ত্বরণের পরিমাণ যদি বাড়ে, ওজনও আমার বাড়বে। ত্বরণের পরিমাণ যদি কমে যায়, ওজনের পরিমাণটাও কিন্তু আমার কমে যাবে। ঠিক আছে, তাহলে সেই বলই হবে আমার কি? সেই বলই হয়ে যাবে কিন্তু আমার বস্তুর ওজনটা। তাহলে সূত্র এখানে হচ্ছে কি W = m × g, একক হচ্ছে কি নিউটন। ওকে, নিউটন মানে কি স্যার? নিউটন মানে হলো কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকেই আমরা বলি নিউটন। আর এটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর দিক বর্তমান আছে তাই। তো এটাই হচ্ছে গিয়ে ভর এবং ভারের পার্থক্য, অর্থাৎ মাস অ্যান্ড ওয়েট। ঠিক আছে, তাহলে মাস মানে হচ্ছে গিয়ে পদার্থের মধ্যে কতটা পরিমাণ জড়ত্ব রয়েছে বা জড় পদার্থ এক্সিস্ট করছে। আর ওয়েট মানে হলো যেই বল দিয়ে পৃথিবী কোনো বস্তুকে তার নিচের কেন্দ্রের দিকে টানছে, যার ফলে সেই বস্তুর মধ্যে আমার একটা ত্বরণের সৃষ্টি হচ্ছে। তাহলে এই ত্বরণ আর বস্তুর মাস, এই দুয়ের গুণফলটাকে আমরা কি বলবো? ওয়েট অথবা ওজন বলে চলবো। ঠিক আছে, ডান। তাহলে এত পর্যন্ত। নেক্সট এখানে দুটো ছোট ছোট পয়েন্ট আছে, যার মধ্যে একটাকে বলা হচ্ছে আমাদের অরবিটাল ভেলোসিটি, বা বাংলা যাকে আমরা বলি প্রদক্ষিণ বেগ। তো স্যার এই অরবিটাল ভেলোসিটি বা প্রদক্ষিণ বেগ কাকে বলা হয়? অর্থাৎ যেই ভেলোসিটিতে যদি আমি কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে ছুঁড়ে ফেলি বা ছুঁড়ে দিই, তাহলে কি হবে? বস্তুটা পৃথিবীর চারপাশ বরাবর আমার ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। সহজ ভাষায়, যে স্পিডে কোনো বস্তুকে যদি আমি এরকম উপরের দিকে ছুঁড়ে দেই, তাহলে সে কি হবে? পৃথিবী পৃষ্ঠে আর ফেরত আসবে না। ঠিক আছে, পৃথিবীর চারপাশে বিভিন্ন কক্ষপথের মধ্যে সে কিন্তু ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। তো এই যে ন্যূনতম বেগটাকে আমরা কি বলবো? অরবিটাল ভেলোসিটি বা প্রদক্ষিণ বেগ বলবো। তাহলে কোনো গ্রহ বা উপগ্রহ যখন কোনো বৃহৎ বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, বা স্যাটেলাইটও তুমি নিতে পারো, তখন তাকে কক্ষপথে ধরে রাখার জন্য যে ন্যূনতম বেগের দরকার, তাকেই বলা হবে আমাদের কি? অরবিটাল ভেলোসিটি। তাকেই আমরা কি বলবো স্যার? তাকেই আমরা বলবো হচ্ছে কি অরবিটাল ভেলোসিটি। ঠিক আছে, ডান এত পর্যন্ত। আচ্ছা, এবার এই অরবিটাল ভেলোসিটি বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে কি? √G × m/r। আরেকটা ফর্মুলা লিখে নিতে পারো, সেটা হচ্ছে গিয়ে স্মল g × r। স্মল g × r। স্যার এগুলো বলার কিছু, স্মল জি আর বড় জি আমি বলছি না। এম মানে হচ্ছে মাস অফ আর্থ, এম মানে হলো মাস অফ আর্থ, v0 মানে হচ্ছে গিয়ে অরবিটাল ভেলোসিটি বা প্রদক্ষিণ বেগ। আচ্ছা, আর মানে লিখে নাও, আরটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড সেন্টার অফ আর্থ। অবজেক্ট অ্যান্ড সেন্টার অফ আর্থ। ঠিক আছে, অবজেক্ট এবং সেন্টার অফ আর্থের মধ্যে যে ডিস্টেন্সটাকে আমি দেখতে পারি, সেটাই হচ্ছে গিয়ে কিন্তু এখানে আমার আরটাকে বোঝাচ্ছে। তার মানে দুটো ইকুয়েশনের সাহায্যে আমরা বোঝাতে পারবো কাকে? অরবিটাল ভেলোসিটি বা প্রদক্ষিণ বেগকে। অর্থাৎ ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে আমি ছুড়ে দেই, সে কি হবে? পৃথিবীর চারপাশে বা পৃথিবীর কক্ষপথে তাকে ঘোরানোর জন্য যে ন্যূনতম বেগটা আমার দরকার, তাকেই বলা হবে কি? অরবিটাল ভেলোসিটি বা প্রদক্ষিণ বেগ। নেক্সট এখানে যেটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে আমাদের গড় মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, যেরকম কি? যে ন্যূনতম যে ভেলোসিটিতে যদি আমি বস্তুটাকে ছুঁড়ে ফেলি পৃথিবী পৃষ্ঠ থেকে বা ছুঁড়ে দেই, তাহলে আর্থের যে একটা গ্র্যাভিটেশনাল পুল, সেই পুলের বাইরে বেরিয়ে চলে যাবে আমার সম্পূর্ণ বস্তুটা। কি বললাম? পয়েন্ট ক্লিয়ার হলো? আগেরটা কি হচ্ছিল? গ্র্যাভিটেশনাল পুল ছেড়ে বেরোচ্ছিল না, কিন্তু পৃথিবী পৃষ্ঠেও এসে সে পড়ছিল না। বাট এখানে কি হবে?
পৃথিবী পৃষ্ঠ থেকে তো ছোড়া হবেই তাকে, সে তো ফেরত আসবেই না। উল্টে যে গ্র্যাভিটেশনাল পুলের মাধ্যমে আগেরটাই কি দেখছিলাম যে কক্ষপথের চারপাশে ঘুরছিল, এবারে স্যার সেটাও হবে না। এবারে স্যার কি হবে, সেই পুরো গ্র্যাভিটেশনাল পুল থেকে সে একেবারে বাইরে বেরিয়ে চলে যাবে, মানে স্পেসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুলে আসে নেই। তো তার মানে এটাকে আমরা কি বলবো, মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলবো। বলা হচ্ছে যে কি স্যার, কোনো গ্রহ বা উপগ্রহ থেকে কোনো বস্তুকে ন্যূনতম বেগে প্রক্ষেপ করলে বস্তুটি আর সেই গ্রহ বা উপগ্রহ ফিরে আসে না, তখন সেই বেগকে বলা হয় গড় মুক্তিবেগ, যার মান এখানে কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে গিয়ে তার মান, এটাই হচ্ছে গিয়ে সেই ন্যূনতম ভেলোসিটিটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ডান। আরেকটা এখানে তাহলে এটাকে আমরা কি বললাম, এসকেপ ভেলোসিটির ইকুয়েশন √2 ইন্টু জি ইন্টু এম বাই আর। আরেকটাও লিখে নিতে পারো, সেটা হচ্ছে কি √2 ইন্টু স্মল জি ইন্টু আর, এটাও লিখে নিতে পারো। এই দুটোই হচ্ছে কি আমাদের এসকেপ ভেলোসিটি আর অরবিটাল ভেলোসিটির ইকুয়েশনটা। এবারে বলা হচ্ছে স্যার, মুক্তিবেগ এবং প্রদক্ষিণ বেগ এই দুটোর মধ্যে রিলেশনটা আমার ঠিক কোন জায়গাতে, কি করে হচ্ছে এই দুটোর মধ্যে আমার রিলেশন, এই দুটোর মধ্যে রিলেশনটাকে আমরা প্রত্যেকে কি করেই বা তৈরি করতে পারি স্যার, তৈরি করতে পারি, একটু বোঝান। দেখো এখানে রিলেশনটাকে বোঝা যাবে। ফার্স্টে আমরা কি পড়েছিলাম যে মুক্তিবেগ, মুক্তিবেগ মানে হলো এসকেপ ভেলোসিটি। কি ফর্মুলা স্যার, √2 ইন্টু স্মল জি ইন্টু আর। আর যদি আমরা বলি প্রদক্ষিণ বেগ বা যাকে বলা হয় অরবিট ভেলোসিটি ভিও, এটাকে বোঝাবো কি করে, √g ইন্টু আর দিয়ে বোঝাবো। এবারে তার মধ্যে সম্পর্ক বের করতে বলেছে আমাকে, তাই না? তাহলে সম্পর্ক যদি আমি দেখি ভিই প্রপোর্শনাল টু ভিও, তাহলে কি হবে, √2 ইন্টু জি ইন্টু আর ইন্টু কি হবে, √g ইন্টু আর হবে। আমি যদি সম্পূর্ণটাকে তুলে দিই তাহলে কি হবে, √2:1 হয়ে যাবে, তাই না? √2:1 হবে। তার মানে বলা যায় যে ভিই বাই ভিও ইকুয়াল টু √2/1। তাহলে স্যার এটাই কি, এটাই হলো গিয়ে মুক্তিবেগ এবং প্রদক্ষিণ বেগের মধ্যে সম্পর্কটা। ফিজিক্স কোনোদিনও মুখস্থ করার বিষয় নয়। দেখো একটার থেকে আরেকটা আসছে, তাই না? একটার থেকে আরেকটা আসছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমার ইন্টার রিলেটেড। আমার এখানে কিছু মুখস্থ করতে হলো, তাই না? এসকেপ ভেলোসিটির ফর্মুলা লিখলাম, অরবিটাল ভেলোসিটির ফর্মুলা লিখলাম, দুটো রিলেশন জানতে চেয়েছে, দুটোকে বসালাম, 2:1 বেরিয়ে গেল। এটাই হচ্ছে রিলেশনটা। এবার এখানে অনেকগুলো কেস পড়তে হয়। কিরকম কেস স্যার, কিরকম কেস একটু যদি বোঝান ভালো করে। দেখো এখানে তিনটে কেস এখানে জানবে, যার মধ্যে একটা হলো গিয়ে আমাদের কেস নাম্বার 1। স্যার কেস নাম্বার 1 মানে কোনটা, কেস নাম্বার 1 মানে কোনটা একটু বোঝান। ধরো আমি এখানে বললাম যে কোন বস্তুর গতিবেগের যে জায়গাটা আমি বলছি এখানে, সেই গতিবেগের পয়েন্টটা হচ্ছে গিয়ে ধরো বললাম যে স্পিড অফ অবজেক্ট, বস্তুর গতি নিয়ে নিই আমরা, ঠিক আছে? ধরো বস্তুর গতি লিখলাম আমি এখানে, বস্তুর গতিবেগ গ্রেটার দ্যান অরবিট ভেলোসিটি। বস্তুর গতিবেগ গ্রেটার দ্যান প্রদক্ষিণ বেগ। তার ফলে কি হবে, তার ফলে বস্তু পৃথিবীতে ফেরত চলে আসবে, বস্তু পৃথিবীতে ফেরত আসবে, বস্তু পৃথিবীতে আমার ফেরত আসবে। যেরকম এক্সাম্পল নিতে পারি প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। যেরকম এক্সাম্পল আমরা নিতে পারি কি স্যার, এক্সাম্পল আমরা নিতে পারি হলো কি প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশনটা। ঠিক আছে, তাহলে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশনে বস্তু কি হয়, পৃথিবীতে কিন্তু আমার ফেরত চলে আসে। ওকে, আর এখানে যে পাথওয়েটা তৈরি হয় সেই পাথওয়েটা হচ্ছে কি প্যারাবোলিক হয়ে থাকে, প্যারাবোলিক পাথওয়ে তৈরি হয়। কেস নাম্বার 2 যদি আমরা দেখি স্যার, কেস নাম্বার 2 যদি আমরা দেখি, অর্থাৎ যেখানে বস্তুর গতিবেগটা কি হয়, লেস দেন অরবিট ভেলোসিটি। ঠিক আছে, বস্তুর গতিবেগটা যেখানে আমার কি হবে, গ্রেটার দেন অরবিট ভেলোসিটি করো। বস্তুর গতিবেগ কি হবে যেখানে, গ্রেটার দেন অরবিট ভেলোসিটি বাট লেস দেন এসকেপ ভেলোসিটি।
অর্থাৎ বস্তুর গতিবেগটা মুক্তি বেগের থেকে কম কিন্তু প্রদক্ষিণ বেগের থেকে আমার বেশি, তাহলে কি হবে স্যার? বস্তুটা আমার কিন্তু পৃথিবীর চারপাশে ঘুরবে। বস্তু কি হবে? বস্তু হচ্ছে গিয়ে পৃথিবীর চারপাশে বস্তুটা কিন্তু আমার ঘুরবে। ঘুরবে এক্সাম্পল নিয়ে নিতে পারে, তোমরা স্যাটেলাইট নিয়ে নিতে পারো। এক্সাম্পল হচ্ছে গিয়ে স্যাটেলাইট। এবারে স্যার যদি আমি বলি কেস নাম্বার 3 যদি আপনি বোঝান, কেস নাম্বার 3 যদি আপনি বোঝান, কেস নাম্বার 3 তে কি হবে? কেস নাম্বার 3 তে হচ্ছে গিয়ে যে বস্তুর গতিবেগ, বস্তুর গতিবেগ গ্রেটার দেন, যদি আমরা এসকেপ ভেলোসিটি দেখতে পাই, বস্তুর গতিবেগ গ্রেটার দেন এসকেপ ভেলোসিটি, তাহলে সেখানে কি হবে? এই বস্তুটা কিন্তু পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল ছেড়ে চলে যাবে, অর্থাৎ শূন্যে চলে যাবে, মহাশূন্যে, মহাশূন্যে চলে যাবে। আর যেখানে যে পাথওয়েটাকে হতে আমরা দেখবো, পাথওয়েটা হচ্ছে কি হাইপারবলিক হয়, পাথওয়েটা হচ্ছে হাইপারবলিক হয় গ্রাফ ড্র করলে। বলো তাহলে তিনটে কেস এখানে আমরা দেখে নিলাম। প্রত্যেকে তিনটে কেসে কিন্তু পরীক্ষার জন্য, বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডির জন্য আমাদের বারংবার ইম্পর্টেন্ট। ওকে, এটার পাথওয়েটা কি হবে? এলিপ্টিক্যাল। আহা, এলিপ্টিক্যাল। ঠিক আছে, অর্থাৎ সহজ ভাষায় যদি কোনো বস্তুর গতিবেগ আমার প্রদক্ষিণ বেগের থেকে বেশি হয়, তাহলে সেটার পৃথিবীতেই ফেরত চলে আসবে, প্রজেক্টাইল মোশন বা 2D যেটাকে আমরা বলি। ওকে, যদি কোনো বস্তুর গতিবেগ আমার এসকেপ ভেলোসিটি থেকে কম কিন্তু অরবিটাল ভেলোসিটির থেকে বেশি হয়, তাহলে কি হবে? বস্তুটা পৃথিবীর চারপাশে তাকে কক্ষপথ করে করে আমার ঘুরবে, এক্সাম্পল স্যাটেলাইট। আর বস্তুর গতিবেগ যদি আমার এসকেপ ভেলোসিটির থেকে বেশি হয়, তাহলে সেটা আমার স্পেসে চলে যাবে, ফাঁকা স্থান বা মহাশূন্যে চলে যাবে। অর্থাৎ পৃথিবীতে আর ফেরত তো আসবেই না, উল্টে স্যার পৃথিবীর চারপাশে যে কক্ষপথ সেখানেও ঘুরবে না, সে একেবারে মহাশূন্য বা স্পেসের মধ্যে কিন্তু চলে যাবে। সো এই হচ্ছে আমাদের আজকের মোড় কনসেপ্টের জায়গাটা আমরা পড়লাম। লাস্ট একটা ছোট্ট সূত্র পড়ে নিই, সেটা হচ্ছে কি আমাদের কেপলারের সূত্র। কেপলার হচ্ছেন কি প্রথম বিজ্ঞানী, কেপলারের আগে কোপারনিকাস ছিলেন। ওকে, তো যাই হোক না কেন, তো বলা হচ্ছে যে কেপলার, মানে আমরা যদি দেখি যে সূর্য, এটা হচ্ছে একটা সান, এটা হচ্ছে একটা সূর্য, সূর্যের চারপাশে এরকম একটা এলাকা থাকে, যে এলাকার মধ্যে কিন্তু গ্রহগুলো তাকে ঘিরে প্রদক্ষিণটা করছে। এই আইডিয়াটা আমাদের কে দিয়েছিলেন? বিজ্ঞানী কেপলার। বলা হচ্ছে যে যে কোনো গ্রহ, মানে যে সূর্য, সূর্য হচ্ছে গিয়ে এই এলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার কক্ষপথের একদম ফোকাসে রয়েছে। সূর্যটা এলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার কক্ষপথের একদম ফোকাসে অবস্থান করছে। অর্থাৎ যে কোনো গ্রহ সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তাকার কক্ষপথে একটি ফোকাসের মধ্যে অবস্থান করে। তার মানে স্যার এটা হচ্ছে গিয়ে সূর্য আর এটা হচ্ছে গিয়ে গ্রহ। তাহলে গ্রহ সূর্যকে ঘিরে বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, আর উল্টো দিকে আমরা এখানে কি দেখতে পেলাম? যে সে কিন্তু সেই উপবৃত্তাকার কক্ষপথের একদম ফোকাসে অবস্থান করছে। এবারে বলা হচ্ছে সূর্য এবং গ্রহের যে সংযোজক সরল রেখা, ধরো এটা হচ্ছে এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। তো তার মানে ধরো গ্রহটা এখানে, তার মানে সূর্য আর গ্রহের সংযোজক রেখা এটা। গ্রহ এখন এখানে আছে, মানে সূর্য আর গ্রহের সংযোজক রেখা হচ্ছে এটা। গ্রহ এখন এখানে আছে, মানে সূর্য এবং গ্রহের সংযোজক রেখা হচ্ছে এটা। তো তাহলে এই যে সূর্য এবং গ্রহের মধ্যে থাকা সংযোজক রেখাদ্বয়ের মাঝখানে যে এলাকাটা আমার রয়েছে, বলা হচ্ছে যে কি, যে সংযোজক সরল রেখাটি সমান সময়ের অবকাশে সমান সমান ক্ষেত্রফলটাকে কিন্তু অতিক্রম করে। অর্থাৎ যদি এই জায়গার ক্ষেত্রফলটা লিখি আমি বাই, আর এই জায়গার ক্ষেত্রফল লিখি যদি আমি ডাব্লিউ, তাহলে দুটো জায়গার ক্ষেত্রফলটা আমার কি হবে স্যার? সমান সমান। ঠিক আছে, দুটো জায়গার ক্ষেত্রফল ধরো সমান সমান হবে। মানে গল্পটা কিরকম হলো তো, ধরো ধরো এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে ধরো এক্সাম্পল নিচ্ছি হচ্ছে কি, যে ধরো আমি একটা জায়গা কিনলাম এরকম দেখতে, আর আমাদের ভাই একটা জায়গা কিনলো সেটা এরকম দেখতে।
ধরো আমি এখানে বললাম যে স্যার এটা লম্বায় চওড়ায় সেম সেম, বাট এটা চওড়ায় ছোট বাট লম্বায় অনেকটা বড়। কিন্তু আমাকে যদি এক্ষেত্রে তার ক্ষেত্রফলটাকে বের করতে চাই, তাহলে কি হবে, এই দুটো জায়গার ক্ষেত্রফল কি হবে, আমার একে অপরের সাথে সমান হবে। তাহলে সেকেন্ড ল এটাই বলছে যে সূর্য এবং গ্রহের মাঝখানে যে সংযোজক সরল রেখাটা আছে, সেটা আমার প্রত্যেকটি সমান টাইম ল্যাপসে যতটা পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তার মাঝখানে যে এলাকাটা হচ্ছে, এই এলাকাটা আমার কি হবে স্যার, সমান হয়ে থাকবে। আর গ্রহের সূর্যকে প্রদক্ষিণকালের বর্গ, গ্রহের সূর্যকে প্রদক্ষিণকালের বর্গ বা টি স্কোয়ার সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সাথে কি হবে, সমানুপাতিক হবে। তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব হয়ে যাবে। তাহলে টি মানে কি, সূর্যকে প্রদক্ষিণ কালের সময় গ্রহের যে মানটা, সে প্রদক্ষিণ কালটা, আর গ্রহ এবং সূর্যের মাঝখানে যে গড় দূরত্ব তার ঘনফল মানে কিউব, আর সূর্যকে প্রদক্ষিণ কালের যে সময় তার বর্গ। তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এটা হলো কি কেপলারের তৃতীয় সূত্রের গাণিতিক রূপটাকে আমরা এখানে দেখলাম। ঠিক আছে, চলো তাহলে আমাদের থিওরি আজকে এখানে এত পর্যন্তই ডান। এবারে এটা বলো প্রত্যেকে, যদি দুটি বস্তুর ভর 3 গুণ করা হয় তবে বস্তুটির মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? যদি দুটি বস্তুর ভর 3 গুণ করা হয়, যদি দুটি বস্তুর ভর 3 গুণ করা হয় তবে বস্তুটির মধ্যে ক্রিয়াশীল বলটা আমার কিরকম হবে বলো। ভর 3 গুণ বলেছে না, ভর 3 গুণ বলেছে, তাই না? তো বেসিক্যালি আমরা এখানে কি দেখতে পাই যে এফ মানে কি, জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। স্যার এখানে ভরের পরিবর্তন আমাকে বলা হয়, সরি ক্রিয়াশীল বল, বলের পরিবর্তনটা বের করতে হবে। যেখানে জি আর আর এই দুটো আমার কোনো রকম চেঞ্জেস নেই, জি আর আর এখানে আমার সেম সেম রয়েছে, খালি বলা হচ্ছে যে কি দুটি বস্তুর ভর 3 গুণ করা হয়, দুটি বস্তুর ভর 3 গুণ করা হয়, তাই না? তো তাহলে একটা বস্তুর ভর যদি আমি 3 গুণ করি, মানে m1 এর জায়গায় লিখলাম হচ্ছে কি 3 ইন্টু m1, আর এখানে 3 ইন্টু m2, তার মানে 3 তিরিকে হচ্ছে কি 9, তাহলে জি বাই আর স্কোয়ার ইন্টু 9 m1 ইন্টু m2। তো তার মানে স্যার জি আর আর এই দুটো সেম সেম রয়েছে, বাট এফ এর ক্ষেত্রে বা অ্যাকচুয়াল বল m1 ইন্টু m2, অ্যাকচুয়াল বল কি হচ্ছে m1 ইন্টু m2, আর অ্যাপারেন্ট বল বা অ্যাপারেন্ট ফোর্স আমার কি হচ্ছে 9 ইন্টু m1 ইন্টু m2। তার মানে স্যার কত গুণ বৃদ্ধি প্রাপ্ত হলো, 9 গুণ বৃদ্ধি প্রাপ্ত হলো। অপশন নাম্বার ডি হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দুই একটা বলো, যদি দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব 6 গুণ বৃদ্ধি পায় তবে তাদের মধ্যে কার মহাকর্ষ বল কত গুণ হবে? যদি দুটি বস্তুর মধ্যে দূরত্ব 6 গুণ বৃদ্ধি পায়, এফ বিকামস, বা বলটা আমার কত হবে এখানে বলো। ঠিক আছে, বলটা কত হবে? চলো তো তাহলে এখানে অ্যাপারেন্ট ওয়েটটাকে আমরা বের করে নিই। আচ্ছা, অ্যাকচুয়াল ওয়েট মানে অ্যাকচুয়াল ফোর্সটা কি হবে? অ্যাকচুয়াল ফোর্স মানে হচ্ছে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইনটু দুটো বস্তুর ভরের গুণফল ইনটু তাদের মধ্যেকার থাকা ডিসটেন্সের স্কোয়ার। এবারে অ্যাপারেন্ট বের করতে হবে, যেখানে জি এর মানটা আমার ঠিকঠাক আছে, বস্তুগুলোর ভরের মানটাও আমার সেম সেম রয়েছে, বাট ডিসটেন্সটাকে আমি কত গুণ বাড়ালাম, 6 গুণ বাড়ালাম, অর্থাৎ 6r স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা এখানে কি পেলাম, যে জি ইন্টু m1 ইন্টু m2 বাই 36r স্কোয়ার কে পেলাম। 36 কে যদি আমি আলাদা করি এখানে, তাহলে কি হবে, জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার হবে। এটা মানে কি স্যার, এটা মানে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ফোর্স। তো তার মানে নতুন ফোর্সটা কি হবে, অ্যাকচুয়াল ফোর্সের 1/36 গুণ হবে। কোথায় আছে স্যার, অপশন নাম্বার বি হলো গিয়ে কিন্তু এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটায় যাওয়া যাক। আচ্ছা, পরেরটা এখানে বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে 2r উচ্চতার একটি কক্ষপথে m কেজি ভরের উপগ্রহকে রাখলে ন্যূনতম কত শক্তির প্রয়োজন হবে? ন্যূনতম কত শক্তির প্রয়োজন হবে বলো। চল না, ঠিক আছে।
বলো। ঠিক আছে, চলো যাচ্ছি তাহলে এই অঙ্কটা করার জন্য। তো ব্যাপারটা এখানে বলা হচ্ছে আমাদের কি, যে পৃথিবী পৃষ্ঠ থেকে 2r উচ্চতার একটি কক্ষপথে mkg ভরের উপগ্রহকে রাখলে ন্যূনতম কত শক্তির প্রয়োজন হবে? তো অ্যাকচুয়াল এনার্জি বের করার ফর্মুলা হচ্ছে কি ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর। আচ্ছা, এখানে ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম এবং স্মল এম এর কোনো রকম চেঞ্জেস নেই। বাট যদি আমরা বলি যে এখানে যেটা হচ্ছে অ্যাপারেন্ট এনার্জিটা কিরকম আমার লাগবে, তাহলে এখানে স্যার চেঞ্জটা কিভাবে হচ্ছে? চেঞ্জটা হচ্ছে কি, যে স্মল আর যাকে আমরা বললাম, এখানে কি হলো 2r উচ্চতায় আমি বস্তুটাকে পাঠালাম। এবারে স্যার 2r হচ্ছে গিয়ে হাইট, 2r হচ্ছে গিয়ে হাইট, এটা হচ্ছে হাইট ইকুয়াল টু 2r। বাট সম্পূর্ণ হাইটটা মাপার জন্য আমাদের কেন্দ্র থেকে রেডিয়াসটা ধরতে হবে না স্যার? এটার মানটা কত? এটার মানটা হচ্ছে আমাদের r। তো তাহলে টোটাল আমরা কি দেখবো এখানে? টোটাল আমরা দেখবো হচ্ছে গিয়ে r প্লাস 2r ইকুয়াল টু 3r। তাহলে এটা হচ্ছে আমাদের কি 3r। তাহলে এনার্জি হচ্ছে গিয়ে যেটা আমাদের অ্যাকচুয়াল এনার্জি, যে জায়গাটাকে আমরা এখানে দেখতে পারলাম, সেই অ্যাকচুয়াল এনার্জিটা হচ্ছে গিয়ে আমাদের আর এর পার্টটা। ঠিক আছে, একদম। চলো তাহলে প্রাথমিক শক্তি বা সেটা হচ্ছে গিয়ে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর, এটা হচ্ছে গিয়ে আমাদের তাহলে কি হবে? চলো 3r হয়ে যাবে ওই ভ্যালুটা। এখানে একটু ভুল করলাম, এখানে এটাকে স্মল আর ধরে নেবে প্রত্যেকে একবার। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে গিয়ে আমার একটা স্মল আর স্কোয়ার থাকবে, এখানে একটা স্মল আর স্কোয়ার থাকবে। তাহলে এখানে স্মল আর এর জায়গায় তুমি কি বসাবে? স্মল আর এর জায়গায় বা গ্রেটার আর এর জায়গায় তুমি 3r-টাকে বসিয়ে দাও, 3r-টাকে বসিয়ে দাও। তার মানে 3r এটার স্কোয়ার হলে ফাইনাল ইকুয়েশনটা কি হবে? জি ইন্টু এম বাই 9r স্কোয়ার। আর এখানে পুরো ইকুয়েশনটা আমার কি হচ্ছে? স্মল আর হয়ে যাচ্ছে এটা, মানে ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে এটা। তো এবারে যদি আমরা ন্যূনতম শক্তিটাকে এখানে দেখতে চাই, তাহলে ন্যূনতম শক্তিটা বার করার জন্য কি করতে হবে? ন্যূনতম শক্তিটাকে বার করার জন্য কি করতে হবে আমাদের, বলো? অ্যাপারেন্ট পেটের ইকুয়েশনটা তোমাদের লেখানো হয়নি, লিখে দিলে অঙ্কটাকে আরো সহজে করতে পারতে তোমরা। ঠিক আছে, এটা এনার্জিটা যদি দরকার হয়, এনার্জিটা হচ্ছে কি আমাদের কি হবে? 2 ইন্টু আর হবে। তাহলে এখানে 2 ইন্টু আর করো, আর এর জায়গায় 3r-টাকে বসাও, 3r করলে ভ্যালুটা হয়ে যাবে আমার এখানে 6r। তাহলে আমরা যদি ডিফারেন্সটাকে এখানে খেয়াল করি, প্রত্যেককে ডিফারেন্স হচ্ছে গিয়ে ই এ মাইনাস ই আই যদি আমরা করি, তাহলে ভ্যালুটা এখানে কত হচ্ছে? জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই 6r মাইনাস মাইনাস ভ্যালুটা এখানে কত হবে? জি ইন্টু এম বাই আর। ঠিক আছে,
তো নিচে এখানে বেসিক্যালি কি হবে, মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা আমাদের মাইনাসই থাকবে। ওকে, এটা আমাদের মাইনাসই থাকে বেসিক্যালি। তো এবারে মানটাকে যদি আমি সরাই এখানে পুরোপুরি ভাবে, তাহলে এটা হচ্ছে কি -6 আর কমন নাও, তাহলে জি ইন্টু এম বাই এম, এখানে মাইনাস মাইনাস প্লাস হবে আমার সাইনটা, আর 6-এর সাথে উপরে 6 ইন্টু এটা গুণ হয়ে যাবে, 6 ইন্টু এম ইন্টু স্মল এম ইন্টু জি। তাহলে কাটাকাটি করলে ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার 5 এম এম জি বাই 6 আর। ঠিক আছে, 5 এম এম জি বাই 6 আর হয়ে যাচ্ছে আমাদের এখানে ফাইনাল ইকুয়েশনের জায়গাটা। এম এম জি ইন্টু 6 আর। আচ্ছা, এবারে নেক্সট যদি আমরা এখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনে যাই, যেটার মানটা বলছে হলো কি জি ইন্টু ক্যাপিটাল জি ইন্টু এম বাই আর স্কোয়ার, যেটাকে আমরা বলি এখানে আর স্কোয়ার, যেটাকে আমরা বলি। তাহলে এখানে জি এর মানটাকে বসিয়ে দাও। জি এর মানটাকে যদি আমি এখানে বসাই, তাহলে ফাইনাল ইকুয়েশনটা আমার কি দাঁড়াচ্ছে? ফাইনাল ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে কি জি ইন্টু স্মল জি ইন্টু আর স্কোয়ার বাই এম, তাই না? এই জি এর মানটাকে এবারে এখানে তোমরা পুট ডাউন করো, কত হচ্ছে তাহলে 5 ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই জি ইন্টু আর স্কোয়ার বাই 6 আর এম। কাটাকাটি করো এবারে, ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো। কাটাকাটি করলে ফাইনাল ইকুয়েশন, সরি 6 আর এম নিয়ে নাও, এটা এখানে আর করে নাও, ক্যাপিটাল স্মল আর যাই ধরো না কেন, আর এর সাথে একটা স্কোয়ারকে কাটো, এম এম কেটে দাও, তাহলে 5/6 এম ইন্টু জি ইন্টু আর, 5/6 এম ইন্টু জি ইন্টু আর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। এই ইকুয়েশনটা শেখানোর জন্য আমাদের বেসিক্যালি শক্তিটাকে তোমাদের বলা আগে উচিত ছিল, যেটা আমার বলা হয়নি। শক্তিটা বের করতে পারলে কিন্তু ইজিলি এই টাইপের অঙ্কগুলোকেও তোমরা সকলে বের করে নিতে পারবে। আচ্ছা, এটা বলে ফেলো, একজন মহাকাশচারী চন্দ্রপৃষ্ঠে 3.6 মিটার লাফাতে পারে, মহাকাশচারী পৃথিবীতে কতটা লাফাতে পারবে? বলো। একজন মহাকাশচারী চন্দ্রপৃষ্ঠে 3.6 মিটার লাফাতে পারে, তাই মহাকাশচারী পৃথিবীতে কতটা লাফাতে পারবে? বলো বলো। চলো জলদি। তো বেসিক্যালি আমরা কি জানি, 3 গুণ বেশি লাফাতে পারে পৃথিবীতে, যারা লাফাবে তার থেকে 3 গুণ বেশি লাফাবে কোথায়? চাঁদের মধ্যে গেলে। তো চাঁদের মধ্যে গিয়ে লাফালো হচ্ছে গিয়ে 3.6, তাহলে পৃথিবীতে জানতে চেয়েছে, ডিভাইড বাই 3 করে দেওয়া, কত হচ্ছে আমার এখানে অ্যান্সার? ডিভাইড বাই 3 করলে চন্দ্রপৃষ্ঠে 3.6 মিটার লাফাতে পারে, তাই না? তাহলে মহাকাশচারী পৃথিবীতে কতটা এখানে লাফাতে পারবে? ভুল আছে কি এখানে সংখ্যাগুলো? ফার্স্টে কি বলেছে? চন্দ্রপৃষ্ঠে আমার 3.6 বলেছে, তাই না? চন্দ্রপৃষ্ঠে আমাকে বলা হচ্ছে যে 3.6 মিটার লাফাতে পারছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে কতটা সে লাফাবে?
ঠিকই আছে, ঠিক আছে, তো 6 করতে হবে। দ্যাট মিন্স ডিভাইডেড বাই 6 করে দাও, 6 করে দাও ডিভাইড করে 0.6 হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার এ হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ তুমি পৃথিবীতে যে পরিমাণ লাফাবে, ধরো তুমি পৃথিবীতে লাফাচ্ছ হচ্ছে কি 10 মিটার পর্যন্ত, চাঁদে গিয়ে তুমি লাফাবে কত, 10 × 6 করে দাও, ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার 60 মিটার পর কিসের জায়গাটা। ওকে, চলো পাশেরটা বলা হচ্ছে একটি 748 নিউটন ভার বিশিষ্ট ব্যক্তি 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল লিফটে করে নিচে নামছে, ওই অবস্থায় ওই ব্যক্তির ওজন কত হবে। এখানে লিফটের একটা ছোট্ট কনসেপ্ট আছে, যে তুমি সমত্বরণে অর্থাৎ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণে নামছো নাকি তার থেকে বেশি বা কম ত্বরণে তুমি নিচের দিকে নামছো, এই কনসেপ্টটা কাজে লাগাতে পারলেই এই অ্যান্সারটা উইদিন আ সেকেন্ড তোমরা সকলে বের করতে পারবে। বলো কি হবে এটা সঠিক উত্তরটা, সঠিক উত্তরের জায়গাটা প্রত্যেকে একটু জানাও আমাকে। তাহলে স্যার সঠিক যদি আমরা দেখি যে ওয়েট মানে কি, ওয়েট মানে হচ্ছে কি মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওয়েট আমার এখানে কত বলছে 784 নিউটন, যদি মাসটাকে আমরা এখানে রাখি আর জি এর মানটা ধরি হচ্ছে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যদি এটাকে আমি কাটাকাটি করি তাহলে কত বেরোয়, 8 মতন যাচ্ছে নাকি, 8 10 হচ্ছে কি 800, মানে 80 × 10 করলে হয় 800, ওখানে হচ্ছে গিয়ে পয়েন্ট মানে মানে 8 মতন যাচ্ছে। তাহলে মাস হচ্ছে কত, মাস হচ্ছে গিয়ে এটার 80 কেজি, কোনো অবজেক্টের মাস হচ্ছে গিয়ে 80 কেজি। এবার বলা হচ্ছে লিফটে করে নিচের দিকে নামছেন এবং ওই ব্যক্তির লিফটের ত্বরণ হচ্ছে কি 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তার মানে যখন তিনি নামছেন এবং অভিকর্ষজ ত্বরণের থেকে কম ত্বরণে নামছেন, তখন তার অ্যাপারেন্ট ওয়েট কত হয়, অ্যাপারেন্ট ওয়েট হয়ে যায় কিন্তু তার m ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মাইনাস অ্যাক্সিলারেশন, এটা হয়ে যায়। m বলছে এখানে 80, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বলছে 9.8, আর ব্যক্তির ত্বরণ আমার কত বলছে 4.9। তো তার মানে আমি এখানে কি দেখবো যে 80 কাটাকাটি করলে কত হচ্ছে 4.9 হচ্ছে, মানে 400, মানে নিয়ারলি ইকুয়াল টু 400 মতন হচ্ছে। 8 নং 72 2 হাতে 7, 32 আসলে 39। ওকে, অর্থাৎ 392 নিউটন, 392 নিউটন। অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, 392 নিউটন হয়ে যাবে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সারটা। ঠিক আছে, চলো। সো তাহলে এই হচ্ছে কি আমাদের মূল বিষয়বস্তু আজকের। আমি এখানে 5টা কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে একবার বাড়িতে কিন্তু সলভ করে নিও এটাকে। ঠিক আছে, চলো। তো তাহলে আজকে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, যে ক্লাস শেষ করার আগে জাস্ট একটু বলতে চাই যে তোমরা যারা যারা এবছর গ্রুপ ডির নতুন ব্যাচ চাইছিলে এবং গ্রুপ ডির জন্য নতুন করে তোমরা প্রিপারেশন নিতে চাও, একইভাবে এনটিপিসি, আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল, কোন কোন এক্সাম বললাম স্যার, বলছিলাম হচ্ছে কি একটা হলো আরপিএফ এসআই, এসআই এর সাথে হচ্ছে গিয়ে আমার কনস্টেবল, ঠিক আছে, কনস্টেবলের সাথে হচ্ছে কি গ্রুপ ডি, তার সাথে হচ্ছে কি এনটিপিসি। অর্থাৎ এবছর যারা এগুলোকে লক্ষ্য করে এগিয়ে চলছো তাদের জন্য কিন্তু আমরা টিডব্লিউএস এর তরফ থেকে নিয়ে এসেছি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ। যে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে রয়েছে আমাদের সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, প্রতিটি ক্লাসের পিডিএফ ডাউনলোড এবং তার সাথে লাইভ এবং রেকর্ডেড ক্লাসটাও কিন্তু আমার থাকবে। সম্পূর্ণ ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 12 মাসের জন্য এবং সম্পূর্ণ ব্যাচটা তোমরা কিন্তু 4 মাস সময় পেয়ে যাচ্ছ, ডিউরেশন মধ্যে শেষ করে দেওয়া হবে। তো যারা যারা পারচেজ করতে চাইছো অ্যাপটাকে ফলো করে নাও। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যে কোনো কিছুর আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে নাও, দ্য ওয়ে অফ সলিউশন। আর এটা হচ্ছে কি আমাদের 3টে ইউটিউব চ্যানেল, যেখানে আমরা কিন্তু তোমাদের ফ্রি ক্লাসেস প্রোভাইড করে রাখি, তাই প্রত্যেকটা চ্যানেলকে কিন্তু কেউ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না।
ঠিক আছে, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এবং TWS স্মার্ট, এই তিনটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখলাম। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।